বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ছাগলরাজকে যমুনায় যায়া ডক্টর ইউনূসের আমন্ত্রণে যমুনায় যায়া ভারত বন্দনার নামে করলো সারা বেলা আমি দেখলাম। জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ডক্টর ইউনূসের ডাকে যমুনায় গিয়ে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের কর্মরত মানুষগুলো ভারত বিরোধিতা শুরু করেছে। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে যত বেশি ভারত বিদ্বেষী সে নাকি তত বেশি দেশপ্রেমিক। মানে তাদের সোশ্যাল মিডিয়া, তাদের মেইন স্ট্রিম মিডিয়া, পূর্ব পাকিস্তানের যে সমস্ত নিউজ চ্যানেল, সে সমস্ত নিউজ চ্যানেল অলমোস্ট সমস্ত জায়গায় একটা টপিক, ভারত বিরোধিতা। ওয়েস্ট বেঙ্গল কি বললো, ভারত কি বললো। দেখুন, এখনো পর্যন্ত আমার মনে হয় না ভারতের তরফ থেকে এমন কোনো স্টেটমেন্ট বা এমন কোনো কথা এসেছে। যদিও এই সমস্ত কথাগুলো বেশিরভাগ আমাদের মতন ইউটিউবার, সোশ্যাল সাইট আর কিছু নিউজ, আমার মনে হয় আমাদের থেকে কম কথা বলেছে অতীব আমাদের প্রধানমন্ত্রীদের তরফ থেকে, মানে দেশের তরফ থেকে। দেখুন, এই বিষয়গুলো তো আপনারাও জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে ঘরের ভিতরে ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষিকতা মানসিকতা বা মনোভাব চরম সীমার লেভেলে চলে গেছে, বা যেটা সবকিছুর ঊর্ধ্বকে ছাড়িয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে যে বা যারা ডক্টর ইউনূসের ডাকে যমুনায় গিয়ে এসিতে বসে ভারত বিদ্বেষী মনোভাব বা ভারত বিদ্বেষী আলোচনা করেছে, সেটা তাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শুরুর দিকে যেমনটা কমরেড সামাদ্দা বলেই দিল, কিন্তু আমার এখানে হাসি পাচ্ছে এটা ভেবে, জানেন তো, আমাদের দেশে প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা আছে। আমরা আমাদের কথাকে, বা আপনাকে আমার পছন্দ নাও হতে পারে, খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে, সে হিসাবে আমি আমার বক্তব্য রাখতে পারি। তার মানে এটা নয় যে এটা আমার দেশের কথা। কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটা বাংলাদেশের বুদ্ধিজীবী হয়ে বোঝে না, এটা ভেবে আমি অবাক পাই। কেননা আমার যে অন্য চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথাকে নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আমি এক বাংলাদেশি বুদ্ধিজীবীকে, যিনার গালে ছিল দাড়ি, মাথায় টুপি পরে, চোখে চশমা পরে, আমি ওনার নামও নিতে চাই না, ওনার কোনো ভয়েস ক্লিপ আমি দেখাতে চাই না। তো উনাকে নিয়ে কথা বলেছিলাম যে চাচা, ভারত বিরোধিতা তো আপনারা করছেন, আর আপনারা বলছেন ভারতের সমস্ত জায়গায় বাংলাদেশ বিরোধী কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা। গতকালকে রাত্রি প্রায় 10:30 কি 11:15টার সময় বাংলাদেশ থেকে আমাকে প্রথমে একটা মেল এসেছিল। তো সেই মেলের আমি রিপ্লাই দিয়েছিলাম। রিপ্লাই দেওয়ার পরে সে তার কন্ট্যাক্ট নাম্বার দেয়। তো দেখুন, সত্যি কথা বলতে আমি বাংলাদেশিদের সাথে অতটা কথা বলি না, তবে কেউ যদি পার্সোনালি মেল করে তবে অবশ্যই চেষ্টা করি মেলে রিপ্লাই দেবার। আর কেউ যদি বেশি রিকোয়েস্ট করে তবে সেখানে আমি আমার ফোন নাম্বারটা প্রোভাইড করি। তো ফোন নাম্বার দিলাম। তো রাত্রে মোটামুটি 10 মিনিটের পরে আমাকে ফোন করে আমাকে বলছে যে আপনি কি অমুক চ্যানেলের ওনার? আমি বললাম হ্যাঁ, অমুক চ্যানেলের ওনার। তো কি হয়েছে বলুন। তো আমাকে বলছে আপনি যাকে নিয়ে রোস্ট করেছেন বা যার সম্পর্কে কটূক্তি কথা বলেছেন আমি সেই বলছি। আমি বললাম আচ্ছা বলুন কি হয়েছে, প্রবলেমটা কোথায়। তো উনার কথাবার্তায় বুঝতে পারলাম একজন এতটা বয়স্কী মানুষ, তাও আবার উনি সোশ্যাল মিডিয়ার সামনে, তিনি ওপেন প্ল্যাটফর্মে, ডিবেট প্ল্যাটফর্মে বসে অন ক্যামেরার সামনে ভারত বিদ্বেষী মনোভাব করছে, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। সেই কথার যখন আমি কিছু পাল্টা রিপ্লাই বা অ্যাকশন দিই, উনাতে সেটাতে নাকি প্রচন্ড ভাবে প্রেস্টিজে লাগে। দেখুন, আমি তো এটা বুঝে পেলাম না, আমার দেশের ঘরের ভেতরে মানুষ বাংলাদেশকে গালি দিক, বাংলাদেশের মা বোন এক করে দিক, বাংলাদেশকে যা খুশি বলুক না কেন, এটাতে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বা বাংলাদেশের সরকারের কোনো ফারাক পড়ার কথা না। কেননা আমি আমার ভাবনা চিন্তা, আমি আমার দেশকে সমর্থন করি, আমি আমার দেশের তরফ থেকে দেশের হয়ে কথা বলেছি, এটা আমার অধিকার, এটা বলতেই পারি। কেননা আমি একজন ভারতীয় সবার প্রথমে, আর ভারতের অপমান মানে আমার অপমান, সেই হিসাবে বলি। কিন্তু এর মানে এটা নয় যে আমি আমার পুরো ভারতকে প্রেজেন্ট করছি। কিন্তু উনার কথা শুনে মনে হচ্ছে আমার কথাই যেন ভারতের প্রধানমন্ত্রীর কথা, আমার কথাই মনে হচ্ছে আমার ভারতবাসী যা বলছে সেটাই ওনাদের প্রেস্টিজে লেগে গেছে। আমি ওনাকে এটা পর্যন্ত বললাম যে দেখুন কাকু, এই বিষয়গুলো আপনি একদমই পার্সোনালি নেবেন না। এই কথাটা আমার বদলে যদি আমার দেশের কোনো বড় মন্ত্রী, এমপি বা হাই লেভেলের কোনো রাজনীতিবিদ বলতো, সেটা মেনে নেওয়া যেত। কেননা কোনো বড় মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি বলে সমস্ত কথাগুলো, উনি শুধু তার নিজের বক্তব্যকে প্রেজেন্ট করে না, উনি গোটা ভারতবাসী, কোনো ভারতকে প্রেজেন্ট করে। যাই হোক, আমার তো মনে হয় না আমাদের দেশে কোনো মন্ত্রী বা কোনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মতো স্যার বা মানুষগুলো কখনো বাংলাদেশকে কটূক্তি মন্তব্য করেছে। যতটা দরকার, যেভাবে বলা দরকার ডিপ্লোম্যাটিক লেভেলে বা একজন অফিসিয়ালি ভাবে যতটুকু বলা দরকার সেইভাবেই বলে। কিন্তু উনার কথা শুনে আমি বুঝতে পারলাম। তো উনাকে কিছু কথা বললাম, উনি আর কথার উত্তর দিতে পারেননি। উনাকে যে জিজ্ঞাসা করলাম আপনারা যে বললেন 7 সিস্টার আলাদা করে দিবেন, 7 সিস্টার আলাদা করে দিলে আমরা না খেতে পেয়ে মরবো,
আমি ওনাকে কানে কানে না বলে ওনাকে ফোনে বললাম, আচ্ছা কাকু আপনি তো বলুন, আপনার তো যা অবস্থা, আপনার তো দেখে মনে হয় না যে আপনাকে বাইরে নামতে হবে, মানে আপনাকে মিডিয়া ভাঙিয়ে খেতে হচ্ছে, মিডিয়ার সামনে বসে কথাবার্তা বলতে হচ্ছে, আপনাকে মনে হয় না আপনার দেশে রিক্সাওয়ালা বা দিনওয়ালা খেটে খাওয়া মানুষের মতন চলতে হচ্ছে, কিন্তু আপনার দেশের সাধারণ মানুষগুলো কি বলে? আচ্ছা আমাকে দেখে কি মনে হয় আমার অবস্থাটা কেমন হতে পারে? উনি যা বললো, ওনাকে শুনে আমি বললাম যে দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা একদমই নয়, আমি অত্যন্ত গরিব ঘরের ছেলে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের অনুসারে এটা আপনাদের চোখে অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল, আমি কিন্তু অত্যন্ত গরিব ঘরের একজন ছেলে, সেটা আপনাদের চোখে ভিন্ন হতে পারে, এটা হচ্ছে আপনাদের পার্থক্য। আমার ঘরে মোটামুটি যা যাবতীয় জিনিস আছে সেই জিনিসগুলো যদি আপনার সামনে তুলে ধরি, সেটা আপনার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমি একজন অতীব গরিব। ওনার কথাবার্তায় ভাবভঙ্গিতে এটাই প্রকাশ পেল যে বর্তমান সময় ওনারা যেটা বলবে সেটা আমাদের শুনতে হবে, কিন্তু আমরা যদি তাদেরকে বলি সেটা ওনাদের পছন্দ নয়। আমি আপনাদের বললাম, আমরা বন্ধ করে দিলে আপনারা মরবেন, আপনারা ভারতের সাথে সম্পর্ক না রাখলে আমাদের কিছু যায় আসে না। আপনাদের ফরেন রিজার্ভ এখন বর্তমান সময়ে কতটা আছে, আর এটা তো আপনিও বোঝেন যে বর্তমান সময়ে একটা দেশের ফরেন রিজার্ভ থাকা কতটা জরুরি। আপনারা যুদ্ধ করছেন, ব্যতিক্রম শুরু হয়ে গেল, আপনারা কয়েক ঘন্টা টিকতে পারবেন, আমি দিনের কথা বাদ দিলাম, কারণ আপনি জানেন একটি যুদ্ধে প্রথমত আগে নিজের কাছে পয়সা থাকা অবশ্যই জরুরি, তারপরে অন্য। আপনারা ভাবছেন আপনাকে সহায়তা দেবে, মোটেও না। আপনাদের মতো দেশকে মানুষ পাশে দাঁড়ানোর কথা বললেও হয়তো সময় আসলে মুইটা তুলে নিয়ে যাবে। জেঠক বন্ধুরা সামাদা কি বলছে সেটাকে আপনারা শুনেন। সে বিষয়ে আজকে কিছু কথা এখন আমার বলতে হচ্ছে। রাজনৈতিক ছাগল বললাম কেন? এটা আমার বিরাট অপরাধ হয়ে যাবে। বাংলাদেশটা পরিচালনা করার মতো কোন রাজনীতিবিদ এখন নাই, এবং আজকে যমুনায় কোন রাজনীতিবিদ আজকে যায় নাই। আমি হতবাক হয়ে গেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়া বাংলাদেশে রাজনীতিবিদ নামক রাজনৈতিক ছাগল সব যাইয়া আজকে এদেশের খেটে খাওয়া গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কষ্টের টাকাগুলার পুন মারল ওখানে বসে বসে। এই যমুনায় সমস্ত এসি এয়ার কন্ডিশন আমরা ডাকি সারা দেই নাই। যাওয়ার পরে সবাই যাইয়া আরে ভারত বন্দনা করতেছে, ভারতের বিরুদ্ধে চাপাবাজি করতেছে সব। আমাকে কি গ্রেপ্তার করবেন কে? ইউনূস সরকার। আমি চ্যালেঞ্জ করলাম এই ইউনূস সরকারকে যে ইউনূস সরকার সহ সমস্ত রাজনীতিবিদ যারা আজকে যমুনায় গেছিল এরা কোন রাজনীতিবিদ না, এরা হলো ছাগল, এবং ছাগলের 3 নম্বর বাচ্চা এরা। আমি হতবাক হয়ে গেলাম। দেশের ক্রাইসিসে ডক্টর ইউনূস ডাক দিচ্ছে সমস্ত রাজনীতিবিদরা, তারা গেছে। যাওয়ার পরে তাদের আলোচনার পরে মিডিয়ায় তাদের যে বক্তব্য শুনলাম, সে বক্তব্যগুলো হলো এটা যে ভারতের বিরুদ্ধে কে কত মানে কি, কে কত মানে এটা ভাষায় আসতেছে না, যে ভারতকে কে কত গালাগালি বা সমালোচনা করতে পারবে, এগুলো সব বলতেছে সব। আর সব মিডিয়া শুনতেছে এরা বলে রাজনীতিবিদ। আরে ভারতকে, ভারত আমার চ্যাটের বাল। আমেরিকাকে, আমেরিকা আমার চ্যাটের বাল। জাতিসংঘকে, জাতিসংঘ আমার চ্যাটের বাল। 55,155 বর্গ মাইল এই বাংলাদেশে। এখানে কে লেখছে? হাসান সর্দার। আমন্ত্রণ পান নাই এই জন্য মন খারাপ। হাসান সর্দার, আপনি জ্যোতিষ না আপনার বাপে জ্যোতিষ? আমন্ত্রণও পেয়েছি এবং আমাদের জোটের লোকও গেছে ওখানে, আমি যাই নাই। আপনি যে বললেন আমন্ত্রণ পান নাই, আমি অনলাইনে বলতেছি আমাদের লোক ওখানে গেছে। তাহলে আপনি কি জ্যোতিষ না আপনার বাপে জ্যোতিষ? কিভাবে বললেন? আপনি আমার বক্তব্যটা আগে শুনেন, শোনার পরে আপনি মন্তব্যটা লেখেন,
আবার শুনেন, ভালো করে শুনেন। ভারত তার দেশে বসা যা খুশি তাই বলুক গা। ভারত দিল্লিতে বসে কি বলল, কলিকাতায় বসে কি বলল, ভারতের লোকজন কি বলল, সেটার জন্য আমাদের বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া ভারত বন্দনা করবে, ভারতের বিরুদ্ধে কথা বলবে। কেন শুনবো আমরা ভারতের কথা? ভারত তো ভারতে বসে বলতেছে, বাংলাদেশে বলছে। এই বেটা, ভারত কি বাংলাদেশ আক্রমণ করছে? সেই ক্ষমতা ভারতের আছে, আমেরিকার আছে, ব্রিটেনের আছে, না জাতিসংঘের আছে? ভারত বাংলাদেশের সৈন্য বানিয়েছে? আমার দেশের এখন সমস্যাটা কি? আমার দেশের সমস্যা হলো মব জাস্টিস। রমনার ডিসিকে যা দেখলাম একজন মামলা নেওয়ার জন্য গালাগালি করতেছে রীতিমতো। ওসি না, ওসি দাঁড়াই রয়েছে, ডিসি রে গালাগালি করতেছে, ডিসি দাঁড়াই রয়েছে। আমরা দেখতেছি ওই প্রথম আলোর সামনে যে গরু জবাই করতেছে, আমরা দেখতেছি ডেইলি স্টারের সামনে যে 10-20-50 জন এক জায়গাতে হইয়া ওখানে উচ্ছৃঙ্খলতা করতেছে। আমরা দেখছি গতকালকে এই যে হাওর, নামটা ভুলে গেলাম আমি, এখন বলে দিই নামটা, হিন্দুদের বাড়িঘর হামলা করতেছে। শুধু তাই না, গতকালকে দেখলাম 5ই আগস্টের পরে যে ওয়ারি থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র দিয়া আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে। আমরা দেখতেছি এখন কি এদেশের সকল প্রকার দ্রব্য মূল্য বিগত 20 বছরে এতটুকু উপরে উঠে নাই। আমার দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আজ কোনো কিছু কিনা খাইতে পারতেছে না। আমরা দেখতেছি দেশে মানুষ একেবারে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা দেখতেছি যে এখন যে বিশৃঙ্খলা চলতেছে দেশে মব জাস্টিসের নামে, আমাদের কি করতে হবে? এখন সকল রাজনীতিবিদকে ডাক দিচ্ছেন, এখন কিভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিভাবে একটা নির্বাচন দিয়া নির্বাচিত একটা সরকার দেশে প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে এখন এই যে আজকে আমি বলি, আজকে যাদেরকে গ্রেপ্তার করে কোর্টে নেওয়া যাওয়া হইতেছে, তাদেরকে কোর্টে মারধর করা হইতেছে, চিকিৎসার জন্য যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে, সেখানে তাদের মারধর করা হইতেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত রাজনীতিবিদদের যখন এক জায়গাতে করা হয় দেশের দুর্যোগ মুহূর্তে, সেইগুলো আলোচনা হবে যে আমাদের দেশে 5ই আগস্টের পরে যে সমস্ত হাজার হাজার অস্ত্র লুণ্ঠিত হয়েছে, আমি মনে করেছিলাম এগুলো নিয়ে আলোচনা হবে। সারা দেশে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনাকে রাস্তায় এখন পিটিয়ে মারলে আপনি ফোন করেন, একজন পুলিশ আপনাকে সাহায্য করবে না। দেশের বিভিন্ন জায়গাতে লুটপাট হইতেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্ক মার্কেটটা চলতে পারতেছে না, বেশ কয়েকটা দোকান একেবারে লুট করে নিয়ে গেছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। তাহলে এই দুর্যোগ মুহূর্তে ডক্টর ইউনূস ডাক দিছে সমস্ত রাজনীতিবিদরা এক জায়গাতে হয়েছে, তাহলে তো এই দেশের এগুলো নিয়ে আলোচনা করবে যে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা যাবে, কিভাবে মব জাস্টিস বন্ধ করা যাবে, কিভাবে মানুষের ইনসাফ এবং নিরাপত্তা দেওয়া যাবে। সমস্ত রাজনীতিবিদরা তো এগুলো আলোচনা করবে। এগুলো আলোচনা না করে সবাই আলোচনা করতেছে ভারত নিয়ে। ভারত কি বাল ফেলাইছে? আর ভারত, আরে মেয়ে, আপনারা সবাই এক জায়গাতে হয়ে ভারতের এক গাছ বাল ফেলাইতে পারবেন? এই যারা ওখানে এক জায়গায় হয়েছিলেন যমুনাতে, ভারতের এক গাছ বালও ফেলাইতে পারবেন না আপনারা। কে পারবো? 5ই আগস্ট এই যে বিপ্লব গেল, যে হাজার হাজার ছেলে মারা গেছে, যমুনায় যারা চাপাবাজি করতেছেন, আপনাদের কোন ছেলে মারা গেছে? এই আপনারা যদি
এই বিপ্লবের সামনের সারিতে থাকতেন তো আপনারা মারা যেতেন। আপনারা আজকে যমুনায় গেলেন কেমনে? আপনারা মারা গেছেন। আবারও এই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করতেছেন না ভারতের নাম আপনারা মুখে নেন কেন মেয়া? ভারত আমার বাল। ভারতে বসে ভারত যা খুশি তাই বলুক। ভারতকে সৈন্য পাঠিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমাদের ছেলে পেলে কিছু কথা বলতেছে। আমাদের ছেলে পেলে যারা আছে তারা কিছু কথা বলতেছে। তাদের পতাকা দেখলাম বুয়েটের সামনে ওই পদদলিত করতেছে, আরাকখানে করতেছে। এটা আমরা দেখেও দেখবো না। তাই বলে দেশের শীর্ষ সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে, এটা তো 1971 সালের যুদ্ধ অবস্থা তো এটা হয় নাই যে সমস্ত রাজনৈতিক দল এক হইয়া এইভাবে কোন দেশের বিরুদ্ধে কথা বলছে মিয়া। তাহলে বাংলাদেশে কে রাজনীতিবিদ আছে বলে? রাজ এবং নীতি। তাহলে রাজনীতিটা কি জিনিস? রাজনীতি এত সহজ জিনিস না। রাজনীতি হলো রাজা বাদশাদের পলিসি। আমি হতবাক হয়ে গেলাম। বাংলাদেশের কত সমস্যায় আজ আমরা জর্জরিত। কিভাবে নির্বাচন হবে, কিভাবে মানুষ নিরাপত্তা পাবে, কিভাবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে মব জাস্টিস বন্ধ করা যাবে, কিভাবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা যাবে, কিভাবে আমরা দ্রুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করতে পারবো। সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া আমি এখন কিছু ইগুলা পড়ি, এই যে পড়ি। আচ্ছা, এখানে জাকারিয়া পারভেজ বলছে মনে হয় ইনাকে ডাকে নাই। ভাই, আপনার এই কমেন্টসটা ঠিক না। ডাকছে তো অবশ্যই, এবং আমাদের জোটের লোকজনও গিয়েছে ওখানে, হয়তো আমি যাই নাই আজকে। আপনার এটা ঠিক না। আর আমি যে কথাগুলো বলতেছি এটা কোনো ডাকা অডাকার বিষয় না। আর আপনার হয়তো আমার সম্পর্কে ধারণা নাই। শেখ হাসিনা বহুতবার ডেকেছে এবং বেশ কয়েকবার গিয়েছিও আমরা, বিএনপি সহ। বিএনপি সরকারও আমাদেরকে ডেকেছে। এই সরকারও যতবার ডেকেছে আমাদেরকে চিঠি ডেকেছে। কাজেই আপনি যে কথাগুলো বলছেন এটা আপনার কথাটা এটা সঠিক না। আপনার কথাটা হলো, আমি কি বলতে চাই এটা আপনি বুঝে নেন যে আমাদের দেশে এমন কিছু ঘটে নাই, ভারত আমাদের দেশে সৈন্য পাঠায় নাই, আক্রমণও করে নাই। আমাদের দেশের এটা কোনো সমস্যা না যে সকল রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া এই ভারতের বিরুদ্ধে আমরা সব কথা বলবো। আমাদের দেশের যে মূল সমস্যাগুলা, এই সমস্যাগুলা নিয়ে আলোচনা করা উচিত ছিল। এটা কোনো অবস্থাতেই উচিত হয় নাই, এত গুরুত্ব দেওয়া উচিত হয় নাই ভারতরে। আপনারা আবার বলবেন যে ইনি হয়তো ভারতের দালাল। এটা বলাটা স্বাভাবিক, কারণ অল্প বিদ্যা হলে ভয়ঙ্কর। আমার কথা বুঝতে গেলে আপনার অনেক জ্ঞান থাকতে হবে। কোন জ্ঞান? রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। আপনি এখন বোঝা যেতেছে যে ভারতের কে কি বলতেছে, মিডিয়া কি বলতেছে, এই জন্য আমরা সব ভয় পেয়ে সব রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া দেশের এই ভারতের কথা বলতেছি। এটাই বিশ্বের মানুষ মনে করব। আপনি যদি ভয় না পেয়ে থাকেন ভারতের এইসব কথাবার্তায়, এদের তো পাত্র দেওয়ার কোনো দরকার ছিল না। একেবারে জাতীয়ভাবে সব রাজনীতিক বৈশা একেবারে ভারত বন্দনা করা। ভারতের দেশে বসে বলুক না ভাই, ওরা যা কিছু বলছে বলুক। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তখন আমরা বসবো, তখন এটা নিয়ে চিন্তা করব। কিন্তু এটা কি, এই যে যারা কমেন্টস করতেছেন, এই লোকগুলা যারা কমেন্টস করতেছেন, এই লোকগুলা হলো, এখন আমি এটা খারাপ ভাষাই বলবো, এরা হলো মূর্খ। মানে রাজনৈতিক জ্ঞান কোনো কিছু নাই। আরে ভাই, আপনাকে ভারত জুজুর ভয় দেখাইয়া আপনার অধিকার থেকে বঞ্চিত করতেছে। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, ওই যারা যমুনায় যে চাপা পিটাইতেছে তারা কেউ যুদ্ধে যাবে না। ওই যে মিনার ঢালি আপনাকেই যেতে হবে যুদ্ধে, আপনার ছেলে পেলেই যাবে, এদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাবে, ওরা যাবে না।
ওদের যেটা দায়িত্ব সেটা ওরা পালন করতেছে না। এখন সরকারের দায়িত্ব হলো কি, আমি দুইবার বলছি আর বলবো না, এখন আমাদের দেশের যে সমস্যাগুলো জটিল আছে এই সমস্যাগুলো পালন করা হলে তাদের ইমানি দায়িত্ব। ভারতকে নিয়ে কথা বলাই মানে ভারতকে কি আমরা ভয় পেয়ে গেছি অতিরিক্ত? এটা তো এরকমই হইতেছে যে ভারত তো বলে নাই, ভারতের চুনা পুঠি মিডিয়া ফিডিয়া কি বলতেছে, এটার জন্য যে একটা দেশের স্বাধীন দেশের সব রাজনীতি এক জায়গায় হয়ে গেছে, এটা তো সারা বিশ্ব এবং ভারত মনে করবো যে আমরা ডরাই গেছি। আচ্ছা আমি এই কটা পড়ি। আচ্ছা, ইউসুফ সরকার যুদ্ধ চায় যেমন ইউক্রেন চায়, জেলেনস্কি চায়। আরে ভাই, হ্যাঁ আপনার কথা রিপন হাওলাদার ঠিক আছে, যুদ্ধ আমরাও চাই, আমাদের হামলা করুক না, করলে কি আমরা বসে থাকবো? ভারত হামলা করুক, তখন তো আমরা এক জায়গাতে হবই। কিন্তু এখন তাদের ব্যর্থতা ঢাকার জন্য, এই যে দেখেন দ্রব্যমূল্যের কত ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা দেশে কিছু নাই, মব জাস্টিস চলতেছে, সারা দেশে একটা বিশৃঙ্খলা চলতেছে, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। এগুলোর থেকে আপনাদের চোখ সরানোর জন্য এই ভারতের বিরুদ্ধে এক জায়গা থেকে সব আপনাদের দৃষ্টি ফিরানোর জন্য ওইদিকে, এই আমরা দেখ কত কাম করতেছি, দেখ ভারত ঠেকাই দিচ্ছি, ভারতের বিরুদ্ধে আমরা কত সোচ্চার। কিন্তু আসলে ভারত কোনো কালেও কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না, করার কোন। হ্যাঁ, চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু, বাংলাদেশে নাগরিক যারা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তারা অপরাধ করলে তাদের গ্রেপ্তার করার অধিকার আছে, আমরা গ্রেপ্তার করব, আমরা বিচার করব। দেশের বাইরে থেকে কে প্রতিবাদ জানাইলো কে জানাইলো না, সেইটা সকল রাজনীতিবিদ এক জায়গাতে হয়ে এর জবাব দেওয়ার নজির পৃথিবীর কোন বিশ্বের কোন দেশে নাই, বিশ্বের কোন দেশে এটা নাই। কেন? তারা বলুক, তাদের দেশে তারা বলুক না, আমরা ওদের কথা শুনতে যাবোই কেন? আমরা শুনি নাই। আমাদের দেশের আইন অনুযায়ী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক, যে অপরাধ করব তার বিচার আমরা করব। কিন্তু আপনারা যারা কমেন্টস করছেন অনেকেই বুঝতে পারেন না, আমি সবাইকে শ্রদ্ধার সাথেই বলছি যে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষকে এই যে এদের ব্যর্থতা, রাজনীতিবিদদের বা সরকারে যারা আছে এদের ব্যর্থতা এবং বাটপাড়ি থেকে এই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ধাবিত করার জন্য এই সবটি এক জায়গায় হয়ে ভারতের গালাগালি করতেছে। এখন সব জনগণ ওদেরকে কি বলবেন? আহা সাবাস বাংলার বীর, আহারে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের একজন লেখছে, ইমানি দায়িত্ব। এই মেয়ে যুদ্ধ কি ওরা করবো? যুদ্ধ করবেন আপনি আমি, এই দেশের সাধারণ মানুষ ৭১ করছে। এই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদেও জীবন দিছে এই সাধারণ মানুষ। ভারত যদি কখনো আক্রমণ করে আমরা এই দেশের সাধারণ মানুষই প্রতিহত করব। তাহলে এই রাজনীতিবিদ আর যারা দেশ পরিচালনা করতেছে, জনগণের ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি সব ভোগ করতেছে, তাদের দায়িত্ব এটা না যে এক জায়গাতে হয়ে খাইয়া ভারতের গালাগালি করে। তাদের দায়িত্ব হলো আমাদের জনগণ যেটা চায় এই জনগণের কাজ করা। তারপরে ভারত আক্রমণ করব না কে আক্রমণ করব ওটা আমরা জনগণই দেখব। অনেক লম্বা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি বেশি কিছু বলতে চাই না, কেননা বাংলাদেশের কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি দাঁড়িয়ে রাখা বিশেষ করে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ভারত বিরোধিতা শুরু করেছেন আপনাদের মেইনস্ট্রিম মিডিয়াতে, তাও আবার ডিবেটে বসে। সেখানে আমরা যদি বলি আমাদের কথাগুলো ধরবেন না, কারণ আপনারা বলছেন আমরা জাস্ট সেটাকে পাল্টা রিয়াকশন বা পাল্টা উত্তর দিচ্ছি। তার মানে এই নয় সমস্ত ভারতবাসী আপনাদেরকে বলছে। এটা আমার ওপিনিয়ন, আমাদের বাক স্বাধীনতা আছে, সেই জন্য আমরা বলতে পারি। এটা আপনি কিভাবে নেবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু জেনে রাখুন, ভারতের পতাকার অপমান মানে সমস্ত ভারতবাসীর অপমান। আর আপনারা যে যাই বলুন না কেন, এখনো পর্যন্ত আমি কোথাও খুঁজে পাইনি, আর এই কথাগুলো সামাদ্দাও বললো যে ভারত এখনো পর্যন্ত কখনো বলেনি বাংলাদেশে আক্রমণ করব। ভারত এখনো পর্যন্ত বলেনি
যে বাংলাদেশকে সেভেন সিস্টার থেকে আলাদা করে আমরা চট্টগ্রামকে দখল করে নেব। বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে এখনো বলেনি যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশকে উড়িয়ে দেব। এরকম টাইপের যতগুলো প্রোপাগান্ডা সবগুলো আপনারাই ছড়াচ্ছেন, আপনারাই নিজেরা সমস্ত গল্প রচয়িতা করছেন, আপনারাই সেই সমস্ত সোশ্যাল মিডিয়া যুদ্ধে জয়ী হচ্ছেন, আবার আপনারাই ভারতকে গালি দিচ্ছেন। একবার ভেবেই দেখুন তো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের একজন রাজনীতিবিদ বলেছিল যে বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের ঘরের ভেতরে সেনা ঢুকিয়ে দেব। জাস্ট এইটুকু কথাতে আপনাদের লুঙ্গি ভিজে গেছে। এই কথাটা যদি আমাদের একবার কোনো বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি জাস্ট বলে, ওইভাবে না বলেও জাস্ট এতটুকু বলে যে প্রয়োজন পড়লে বাংলাদেশের ঘরের ভেতরে আমাদের সেনা নামাতে দ্বিধা করবো না, তাহলে আপনাদের অবস্থাটা কোথায় যাবে? যাই হোক বন্ধুরা, আপনারা তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেন। ইউনূস অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বর্তমান সময়ে যে ভারত বিদ্বেষী মনোভাব আর যে ভারতের নাম নিয়ে ভাঙিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় খাওয়া, এটা কতদিন চলবে? কেননা এক জিনিস কিন্তু বেশি দিন চলে না। দেখার বাকি এটাই, বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত বিদ্বেষী কর্তৃক আর কতটা নিচে নামতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।